আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মে ভোর যখন হচ্ছিল, চট্টগ্রাম সার্কিট হাউজের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিনগানের গুলিতে। সেখানে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি শাহাদাত বরণ করেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই আয়োজনে যে যেখান থেকে দেখছেন, মোহনা টেলিভিশনের সকল দর্শককে আমরা স্বাগত জানাই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখতে চাই। আধুনিক বাংলাদেশের আধুনিকায়নের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি বুনেছিলেন স্বনির্ভরতার স্বপ্ন। অর্থনীতির উদারীকরণ ও শিল্পায়নে তিনি আনলেন এক বৈপ্লবিক পরিবর্তন। রুদ্ধদ্বার অর্থনীতি ভেঙে বেসরকারি খাতের দুয়ার খুলে দিলেন, যার হাত ধরেই আজকের তৈরি পোশাক খাতের উত্থান। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তিনি করেছিলেন গণতান্ত্রিক সংস্কার, যা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের রাজনৈতিক অধিকার। কৃষিকে বাঁচাতে শুরু করলেন বিখ্যাত খাল খনন কর্মসূচি। এই কৃষি সংস্কার ও নিবিড় চাষাবাদ দেশকে প্রথমবারের মতো খাদ্য রপ্তানির দোরগোড়ায় নিয়ে যায়। দূরদর্শী এই নেতা বুঝতে পেরেছিলেন মানব সম্পদের গুরুত্ব, তাই শুরু করলেন দেশব্যাপী জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সফল গণ টিকাদান ও স্বাস্থ্য কর্মসূচি। গ্রামীণ অর্থনীতিকে সচল করতে তার অন্যতম সেরা উদ্যোগ ছিল গ্রামীণ বিদ্যুতায়ন। ঘরে ঘরে পৌঁছাতে শুরু করল আলোর বার্তা। ক্ষমতার বিকেন্দ্রীকরণে তিনি গঠন করলেন গ্রাম সরকার। গ্রামীণ শাসন ও গ্রামীণ ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষকে করলেন উন্নয়নের অংশীদার। মাত্র কয়েক বছরে এই কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে তিনি গড়ে তোলেন স্বনির্ভর বাংলাদেশ। উৎপাদনমুখী রাজনীতির সেই দর্শন আজও আমাদের প্রেরণা। দর্শক, আমরা দেখছিলাম প্রামাণ্য চিত্রটি। আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের সঙ্গী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু ভাই, স্বাগতম আপনাকে। আজকের এই বিশেষ দিনে, বিশেষ আয়োজনে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা যে আলোচনাটি শুরু করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অনেক স্বপ্ন দেখেছেন। তিনি গ্রামীণ কৃষি উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করেছেন, নিজে গিয়ে খাল খনন করেছেন। আমরা দেখেছি তিনি বেসরকারি ব্যবসার যে উন্মুক্ত আয়োজন করেছেন, আজকে সেটির ফলাফল আমরা পাচ্ছি। আমাদের গার্মেন্টস সেক্টর থেকে রেমিটেন্স আসছে, মধ্যপ্রাচ্যে তিনি শ্রমবাজারের দুয়ার খুলেছেন। আমরা সেই ফলাফল পাচ্ছি। তিনি অল্প সময়েই আমাদের মধ্য থেকে বিদায় নেন ঘাতকদের গুলিতে। তিনি বেঁচে থাকলে আজকে আরও কি কি দিক পেতাম আমরা, আরও কত সহজ হতো আমাদের উন্নয়নে পৌঁছাতে, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করতেন। জি, আপনাকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখেন বা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমি শুরুতেই এই অসাধারণ ব্যক্তিত্ব, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যিনি অন্যতম প্রতিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি তার প্রতি শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আসলে একজন গ্রেট স্টেটসম্যান, অসাধারণ ব্যক্তিত্ব। সততায় তিনি নজিরবিহীন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা সৎ মানুষ বলতে যা বোঝায়, তিনি তাই ছিলেন। ৮২ বছর জীবনের অনেকেই দাবি করেছেন তার অর্ধেক সময়, অর্থাৎ ৯১ থেকে ৪১ থেকে ৪৩ বছরের মধ্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এত কম সময়, ৩.৫ বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যে মানুষটি ৩৬৫ দিনই কাজ করতেন, ঘুমাতেন ৪ ঘন্টা, মানে
আমি তার প্রশংসা করে দেন, এটা তার জীবনের ধারা। যিনি রাষ্ট্রপ্রধান হোক বা ওই জায়গাটায় যাক, তাদের অনুসরণ করার যে বিষয়গুলো সেটি অনুসরণ করলে সে শুধু সমৃদ্ধশালী হবে না, সে শুধু সফল ব্যক্তি হবে না, সে বাংলাদেশে কেন যে কোনো পৃথিবী যে কোনো দেশের সে সফল একজন মানুষ হবেন, সফল একজন রাষ্ট্রনায়ক হবেন। সে জিয়া রহমান, আপনি এইটা একটু আগে কথা প্রসঙ্গে উল্লেখ করলেন, কৃষিতে তার যে অবদান, বাংলাদেশে তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে আপনার মানুষের প্রধান যে উপজীব্য মানে খাদ্য, যেটি আমাদেরকে আমদানি করতে হয় একটা বিরাট সংখ্যক পয়সা দিয়ে, সেটি যদি আমার দেশের কৃষককে আমরা সহায়তা করি তাহলে তারা এটি দ্বিগুণ তিনগুণ দাম বাড়াতে মানে উৎপাদন করতে পারে। শহীদ জিয়া তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমি প্রায় বলি মানে জমির কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি গিয়ে আলেতে বসছেন, তার জুতাতে কাদা, জিন্সের প্যান্টে কাদা, পোশাকে কাদা। এটা কেন করেছেন? তিনি করেছেন, তিনিও কৃষকের সঙ্গে কুদাল ধরেছিলেন, খাল কেটেছিলেন, কারণ পানির কৃষির জন্য খুবই প্রয়োজন। এই কৃষির জন্য প্রয়োজন বলেই কিন্তু পানিকে তিনি একসময় ধরে রাখতে চেয়েছিলেন এবং কৃষকদের বলেছিলেন এই যে মাজা যে নদীগুলো মানে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ফারাক্কার কারণে, সেই পানি ধরে রাখতে হবে, খাল কাটা তিনি শুরু করেছিলেন, যেটি প্রয়োজনের সময় ওই পানিটা ব্যবহার করতে পারে। তিনি ফারাক্কা মিছিলকে, মৌলানা ভাসানী ফারাক্কা মিছিলকে নানাভাবে তিনি যখন উপপ্রধান সামরিক আইন প্রশাসক সহায়তা করেছেন সরকারের মধ্য দিয়ে, এবং এটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হয়েছে, তখনই কিন্তু প্রথম শহীদ জিয়া রহমান ইন্ডিয়ার সঙ্গে 44,000 কিউসেক পানির গ্যারান্টি ক্লোজ সহ চুক্তি করেছিলেন প্রথম। শহীদ জিয়া রহমানের আগে এই ফারাক্কা উদ্বোধনের পরীক্ষামূলক উদ্বোধনের সম্মতি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। কিন্তু ওই পরীক্ষামূলকটা আর পরীক্ষামূলক থাকে নাই, উনি বিদায় নেন মানে শেখ মুজিবুর সাহেব, তারপরে এটা আর এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি বা আমরা কতটুকু পানি পাবো সেটাও আর কখনো গেছে। কিন্তু এটা শহীদ জিয়া রহমানের পানি শুধু যে কৃষি তা তো না, পানি জীবনের মানে মৃত্যুর থেকে বাঁচার একটা, পানির অপর নাম জীবন আমরা বলে থাকি। এখন যে পানিটা আমাদের একেবারে শূন্যের কোঠায় মাঝে মাঝে হয়ে যায়, পদ্মার হার্ডিং ব্রিজের নিচে গেলে বোঝা যায় কিন্তু গরুর গাড়ি চলছে, ভাবা যায় যে পদ্মার মানে উত্তাল মানে আব্দুল আলিমের পদ্মারে তো ঢেউ বলে একটা গান আছে, শুনছেন কিনা আমি জানি না, সেই ঢেউ গ্রাস করতো সবকিছুকে, সেই পদ্মা এখন নাই। আমি কৃষি ক্ষেত্রে যে অভাবনীয় ওই মুহূর্তে উন্নতি মানে দ্বিগুণ না তিনগুণ মানে উৎপাদন মানে যেমন আমাদের ছাত্রদল যখন গঠন হয়েছিল, এই যে আজকে আপনার বলি, এখন ছাত্রদল অনেকে এই কথাটা বিভিন্ন জায়গায় তারা বলে না, বলা উচিত। ছাত্রদলের মনোগ্রাম ছিল উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার প্রত্যয়ে ওই সময় মার্ক্সবাদী পক্ষে সমাজতন্ত্র আমাদের লক্ষ্য, মানে জাসদ ছাত্রলীগ পড়তো, ছাত্র দল যেটা শহীদ জিয়ার সমর্থন করতো, যে ছাত্র দল, সেই ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময় আমি ছিলাম, সেখানে আমরা লিখছিলাম উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার প্রত্যয়। তার মানে আমাদের শিক্ষাটা হতে হবে উৎপাদনমুখী। আচ্ছা, ছাত্রদল সেই জায়গাটায় আছে কিনা আমরা এই বিষয়ে শুনবো। তার আগে আমাদের আজকের বিশেষ আয়োজনে আরও একজন গুণী রাজনীতিবিদ যুক্ত রয়েছেন, তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা তার একটি বক্তব্য আমরা দেখে নেব। এমনভাবে তিনি উদ্বুদ্ধ ছিলেন যে সমস্ত কিছু বিবেচনায় না নিয়ে যখন দেখছেন যে কোনো রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে যখন স্বাধীনতার কোনো ঘোষণা পাচ্ছেন না, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সমস্ত মানুষ স্বাধীনতায় নেমে পড়লেন। যে কথাটি প্রবাসী সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবও স্বীকার করেছিলেন। এমনকি ফ্যাসিবাদী সরকারের যে প্রধানমন্ত্রী
তার স্বামীও তার বইয়ের মধ্যে লিখেছে, দেশের জনগণ চাচ্ছে একটি শান্তি এবং স্থিতিশীল একটি পরিবেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা সুরক্ষিত রাখা। এটা ছিল মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো। এই আকাঙ্ক্ষা পূরণেই সেনাবাহিনী এবং জনগণ একত্রিত হয়ে একটা বিপ্লব ঘটালো এবং সেই বিপ্লবে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় চলে আসলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতন্ত্র কি বলে হত্যা হয়েছে, বাকশাল হয়েছে, সব দল বন্ধ করা হয়েছে। তো সেই পরিস্থিতির পরিবর্তন আবার ঘটলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি আবারও বহুদল চালু করলেন, বহুদলীয় মত চালু করলেন, এমনকি সেই আওয়ামী লীগেরও পুনরুজ্জীবন ঘটলো জিয়াউর রহমানের হাত ধরে। এই আওয়ামী লীগ বিলুপ্ত করা হয়েছিল বাকশালের পেটের মধ্যে, বাকশালের অন্ধকার গুহার মধ্যে। সেই আওয়ামী লীগ দরখাস্তের মাধ্যমে আবার নতুন করে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ পেল। সেই সুযোগটা পেল কে? সুযোগটা পেলেন কিভাবে তারা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদান্যতায়। তিনি মানে ফ্যাসিবাদী আচরণ এবং ডিক্টেটরশিপ মনোবৃত্তি থাকলে তো আওয়ামী লীগ থাকতে পারে। আওয়ামী লীগ তখন অত্যন্ত ঘৃণিত সংগঠন, যেমন এখন মানুষ মানে কোনোভাবেই তাকে পছন্দ করছে না। যে 72 থেকে 75-এ তাদের অত্যাচার, অবিচার, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, দুর্ভিক্ষ, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কোনো কর্মসংস্থান নেই, এক ভয়ঙ্কর অরাজকতার মধ্যে বাংলাদেশ। সেই জায়গা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র আবার তিনি ফিরিয়ে দিলেন। বিভিন্ন যে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করা হয়েছিল সেটা চালু করার নির্দেশ দিলেন। শুরু হলো গণতন্ত্রের যাত্রা, পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদন। সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী তিনি পরিবর্তন ঘটাতে লাগলেন, একটা রেভলিউশন। তিনি প্রত্যেকটা পদক্ষেপকে রেভলিউশন বলেছেন, বিপ্লব বলেছেন। কৃষি বিপ্লব, যখন তিনি খাল কাটছেন, তিনি যখন মানে কৃষিতে যান্ত্রিকীকরণ করার জন্য এই যে পাওয়ার টিলার এগুলো নিয়ে আসাচ্ছেন যে কৃষির উন্নতির জন্য, কৃষি বিপ্লব। তারপর হচ্ছে শিক্ষা বিপ্লব। বয়স্ক শিক্ষা চালু করলেন, স্কুল কলেজের ছাত্রদেরকে দিয়ে সে ক্লাস নেওয়াতেন, যাতে কেউ মানে ওই টিপসই দিয়ে জমি প্রতারণা করতে না পারে। এই দিয়ে তিনি একটা ব্যাপক কর্মযজ্ঞ শুরু করলেন, কৃষি বিপ্লব শুরু করলেন। এরপরে কর্মসংস্থান, হাজার হাজার লোক মধ্যপ্রাচ্যে গেল। সেই সময় মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়ন তিনি করলেন, যেটা আগে ছিল না। হাজার হাজার মানুষ, টেকনিশিয়ান, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব যাওয়া শুরু করলো দেশে। এই যে দুর্ভিক্ষের যে করাল গ্রাস তো শুধু খাদ্য সংকট নয়, মানুষের কর্মসংস্থান থাকে না। সেই কর্মসংস্থান তিনি নিশ্চিত করলেন। দেশের অভ্যন্তরে তিনি কৃষি বিপ্লব ঘটিয়ে তিনি শ্রমিকদেরকে নানাভাবে সহযোগিতা করে, মিল কলকারখানাগুলোকে নানাভাবে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয়করণের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে তিনি, তার সময়ে প্রথম এটি চালু হলো বেসরকারি উদ্যোগ, গার্মেন্টস ফ্যাক্টরি চালু হলো, মিল কলকারখানা, ছোট ছোট মিল কলকারখানাগুলো যাদেরকে ন্যাশনালাইজ করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিলেন এবং নতুন করে অনেক মিল কারখানা গড়ে উঠলো। এই একটা কর্মযজ্ঞ তৈরি হলো শেষ। ধন্যবাদ দর্শক, আমরা শুনছিলাম রুহুল কবির রিজভীর বক্তব্য। আমরা এখন দুদু ভাই আপনার কাছে আবার ফিরতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিখ্যাত 19 দফা কর্মসূচি ছিল, যেটির অন্যতম ছিল কৃষি বিপ্লব। কৃষি বিপ্লব নিয়ে আপনিও বলেছেন যে তিনি যে খাল খনন করতেন, তিনি নিজে গিয়ে উদ্বুদ্ধ করতেন। এখন আবার বর্তমান সরকার আসবার পরে প্রধানমন্ত্রী নিজে গিয়ে একইভাবে তার পিতার মতো খাল খনন শুরু করেছেন। আমার প্রশ্ন হলো যে এই সময় কৃষি বিপ্লবের জন্য আরও আধুনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা, বা কীভাবে আমরা শহীদ জিয়াউর রহমানের স্বপ্নটিকে বাস্তবায়ন করতে পারি? না, অবশ্যই কৃষিক্ষেত্রে মানে একটি রুগ্ন জাতিকে, যেটা রিজভী নিজেও এখানে উল্লেখ করল, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ, 4 লক্ষের অধিক, কেউ 20 লক্ষেরও মানুষ মানে মৃত্যুবরণ করেছে 74-এ দুর্ভিক্ষে। এটা নানাভাবে গবেষণায় বেরিয়ে আসছে। তার থেকে বাঁচার যে উদ্যোগ, সেটা শহীদ জিয়া রহমান যখন ক্ষমতা 77 সালে উনি মানে এটা কৃষি বিপ্লব অনেকে বলেছে,
কৃষিকে নতুন জীবন ধারণের কথা বলেছেন, সেটা হচ্ছে খাল কাটা এবং পানি নিষ্কাশনের মধ্য দিয়ে আধুনিক প্রজেক্ট, ওইটা কিন্তু তখন অনেক আধুনিক একটি, আর সরকার কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এই যে আধুনিকতা, যন্ত্রের ব্যবহার ততটা সেই সময় ছিল না, কিন্তু তারপরেও যতটুকু উনি মানে কৃষিক্ষেত্রে নিয়ে গেছিলেন, বর্তমান সরকার প্রধান হিসাবে তারেক রহমান কিন্তু এখন সেই ধারাটা অনুসরণ করে, কারণ সেই ধারাটা ছিল সাফল্যের ধারা। জনাব তারেক রহমান সাহেব তার পিতার পথ অনুসরণ করছেন, একটি ব্যর্থ শাসকের পথ না, যেটা শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা শেখ মুজিবের পথ অনুসরণ করছিল, তার মানে শেখ মুজিব দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন এবং ব্যর্থ শাসক হিসাবে, অসফল একটা ব্যক্তি হিসাবে। সেই জন্যে শহীদ জিয়া রহমানের পথ অনুসরণ করার অর্থ হচ্ছে একটা গুণী মানুষের পথ অনুসরণ করতে। কৃষিক্ষেত্রে তিনি পথ দেখিয়েছেন। এখন যদি খাল কাটার মধ্য দিয়ে এখন পানি ধরে রাখার আর দ্বিতীয় পথ কি? আর পানি তো আমি পাচ্ছি না, অনেকটা আকাশের পানি আমার ধরে রেখে গভীর নলকূপের মাধ্যমে এখন আসবার যন্ত্র আবিষ্কার হয়েছে। গভীর নলকূপের পানিও আস্তে আস্তে কমে যাচ্ছে, নিচ থেকে পানি। তো এই ধারাটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, শহীদ জিয়ার ধারাটা, তাহলে পরে সাফল্য অনিবার্য। এবং জনাব তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী সেই পথেই কিন্তু তিনি অনুসরণ করছেন, হ্যাঁ এগোচ্ছেন। জি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন, তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এই সময়ে রাজনীতির সঙ্গে যদি বলি, বহুদলীয় গণতন্ত্র কতটা বাস্তবায়িত আছে বা প্রয়োজনীয়তা কতটুকুন রয়েছে? প্রয়োজনীয়তা 100% আছে, কারণ 71-এ মুক্তিযুদ্ধের অন্যতম একটি দিক হচ্ছে গণতন্ত্র। এই জাতি কিন্তু তার সব কিছু দিয়ে গণতন্ত্র পেতে চায়। 71 মুক্তিযুদ্ধের অন্যতম দিক হচ্ছে গণতন্ত্র। যেমন 70 নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, কিন্তু পাকিস্তানিরা 71-এ যখন ক্ষমতা দেয়নি বিজয়ী দলকে, তখনই তারা মুক্তিযুদ্ধে, অর্থাৎ অধিকারকে রক্ষা করার জন্য, পাওয়ার জন্য তারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধের পরে আপনার 73 সালে যে ভোটটি হয়, সেই ভোটেও মানে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়। অনেক জায়গায় বিরোধী দলের নেতা কর্মীরা জয়লাভ করে, কিন্তু সেটি আত্মসাৎ করে সেই সময় সরকার, শেখ মুজিবের সরকার। সেই জন্য গণতন্ত্রর জন্যে মানুষ, এমনকি এই যেন মানে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে শেষ করে একদল বাকশাল গঠন করে শেখ মুজিবুর রহমান। সেই বাকশালের যে গঠন এবং একদল গঠন, তার পরিণতিটা ভয়ঙ্কর হয়। অর্থাৎ 15ই আগস্ট সব পরিবারে তিনি নিহত হন। এমনি ঠিক নিহত হয়েছে এটা বলা ঠিক হবে না। যদি গণতন্ত্র থাকতো তাহলে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকতো, পথ থাকতো, তাহলে তো এই রকম পরিস্থিতি হতো আমার কাছে মনে হয় না। পৃথিবীর যে কোনো জায়গায় একদলীয় ব্যবস্থা, সে সমাজতন্ত্রের নামে হোক আর যে কোনো উন্নয়নের নামে হোক, একদলে যে সিস্টেমগুলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। তো এরকম অসংখ্য পূর্ব ইউরোপে সেই যারা এটা ছিল, এটা একটাও রক্ষা পায়নি। সেই জন্য গণতন্ত্র বিশ্বব্যাপী যেমন একটা চাহিদা আছে, বাংলাদেশেও আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা দিক, বাকশাল করার পর সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, সকল রাজনৈতিক দল ব্যান করা হয়, এমনকি বিরোধী রাজনৈতিক কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় বাকশালে যোগদান করতে, হ্যাঁ যোগ দিতে। তো এই জিনিসটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই বলেই শেখ মুজিবের যে পতন, সেই পতনের পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়, মানে এমন একটা জনপ্রিয় নেতা যেটা 70-তে ছিল, 71-এ ছিল, পরিবর্তনের পরে, তার বিদায়ের পরে বাংলাদেশের চিত্র কিন্তু মানে একটা উৎসব মুখের, একটা মৃত্যু, একটা পরিবারের ধ্বংস, মিষ্টি বিতরণ করে, হ্যাঁ অনেক জায়গায় মিষ্টি বিতরণ। আমি অতদূর যদি নাও যায়, মানুষ যেন একটা মুক্তি পাইছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সো এটা হচ্ছে গণতন্ত্রের একটি অন্যতম দিক আমার কাছে মনে হয়েছে। আর সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া, মিডিয়া একটা, 4টে পত্রিকা ছিল,
একটা ব্যক্তি, একটা দল, একটা মতের পক্ষে, আর কোনো মত সেখানে ছিল না। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার প্রেক্ষাপটটা বা ওই সময়কার রাজনীতি নিয়ে যদি একটু আপনি বলতেন। শহীদ জিয়া রহমানের সময় হ্যাঁ। যখন সাফল্যে তিনি চূড়ান্ত জায়গায় পৌঁছাইছেন, সব দেশের সব মুহূর্তে একটা কুচক্রী মহল থাকে, ষড়যন্ত্রকারীরা থাকে। মুক্তিযুদ্ধের ভিতরেও মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বহুদলীয় গণতন্ত্র তো বিভিন্ন মত পথকে উৎসাহিত করতে হবে, আপনার কণ্ঠরোধ করতে পারেন না। তো সেই সময় মুক্তিযোদ্ধা সংসদের নামে এক ধরনের একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে। সেটা আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয়েছে একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা তৈরি করা। এবং শহীদ জিয়া রহমানকে, যেমন এখন কথায় কথায় দেখবেন বিএনপিকে একটি বিশেষ মহারানায় সিল দিয়ে দেওয়া হয়, এরা স্বাধীনতা বিরোধী, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। অথচ ট্রেজেডি হচ্ছে যে শেখ মুজিবের দল, আওয়ামী লীগ, তারা নিজেরাই এটা বধ করে বাকশাল গঠন করেছিল। বিএনপি তো শহীদ জিয়া রহমান এটা প্রতিষ্ঠাতা, যেমন উনি স্বাধীনতা ঘোষণা করছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রত্যয়ে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে এবং সেই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এবং উনি শহীদ জিয়া রহমান জীবিত অবস্থায় যেমন হয়েছে, বেগম জিয়ার নেতৃত্বে হয়েছে, এখন যেমন জনাব তারেক রহমানের নেতৃত্বে একাধিকবার, প্রায় 5 থেকে 6 বার জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসছে এবং কখনো বিরোধী দলের ভূমিকাও পালন করেছে বিএনপি। তো সেই হিসাবে বিএনপিকে যখন উৎখাত করা হচ্ছে শহীদ জিয়া রহমান, সেই সময় এটা বিশৃঙ্খলাপূর্ণ শুধু হয়নি। শহীদ জিয়াকে হত্যা করে দিয়ে জেনারেল মঞ্জুর চট্টগ্রামে, মানে সে পরবর্তীতে নিজেও নিহত হয়েছিল, মানে বিক্ষুব্ধ সেনাবাহিনী সদস্যদের হাতে পালানো অবস্থায়। তো মঞ্জুর বুঝতে পারে না শহীদ জিয়া রহমানের শিকড় কত গভীরে গ্রথিত, মানুষের কতটা মনের ভিতরে তিনি শ্রদ্ধার আসনে, ভালোবাসার আসনে ছিলেন। তাকে মৃত্যুর 48 ঘন্টার মৃত্যু যারা হত্যা করেছিল মানে চট্টগ্রামে, তারা সবাই নিহত হয়েছিল। তারা বিকল্প সরকার গঠনেরও চেষ্টা করছিল, কিন্তু কেউ রক্ষা পায়নি। যেমন 23 নভেম্বরে অভ্যুত্থান ঘটেছিল খালেদ মোশাররফ সাহেব, অর্থাৎ 15 আগস্টকে চাপানো, মানে হ্যাঁ, কিন্তু সেটি আবার 7 নভেম্বরে, 7 নভেম্বরে আপনি খেয়াল করবেন তছনছ হয়ে যায়। শহীদ জিয়া রহমানে তার আগে গ্রেপ্তার করেছিল এই খালেদ মোশাররফ, কিন্তু শহীদ জিয়া রহমান তখন সিপাহী জনতার একটা অভ্যুত্থান ঘটে এবং বলা যায় পরিপূর্ণ নেতা হিসাবে শহীদ জিয়া রহমানের আত্মপ্রকাশ ঘটে এবং তারপরে তার পথ চলা, সেই পথ চলার ভিতরে খুব দ্রুত 3.5 বছরের মধ্যে সকল সংবাদপত্র যেমন আবার বলার মুক্ত করে দেওয়া হয়, সকল মানে রাজনৈতিক দলকে মুক্ত করে দেওয়া হয়। কোনো একটি রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠা করেন, যেটা বাংলাদেশে একটু আগে বলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং নির্বাচনের মধ্যে দিয়ে ওনার প্রতিদ্বন্দ্বী ছিল জেনারেল এম.এ.জি. ওসমানী, মানে প্রেসিডেন্সিয়াল যখন ইলেকশন হয়, সেই ইলেকশনেও এবং জেনারেল ওসমানী সাহেব মানে হন, মানে পরাজিত হন, কিন্তু তিনি এটা মেনে নিল। তার সমর্থককারী আওয়ামী লীগেরা কিন্তু এটা মানতে পারে না, যে কারণে ওসমানীর সঙ্গে আওয়ামী লীগের একটা বিভেদ তৈরি হয়। হ্যাঁ, দূরত্ব তৈরি হয়। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে শহীদ জিয়া আকণ্ঠ গণতান্ত্রিক ছিলেন। ওনার হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, সরাসরি ওখানে যারা ছিলেন তারা তো শহীদ হয়েছেন পরবর্তীতে, শহীদ হয়েছে বলা মানে তাদেরকে নিহত করা হয়েছে। কিন্তু অন্য এটি তো একটি গভীর চক্রান্ত ছিল, এই চক্রান্তের সঙ্গে আরো যারা সম্পৃক্ত ছিল তাদেরকে পরবর্তীতে এখনো পর্যন্ত কোনো বিচার বা এই হত্যার বিচার হয়েছে কিনা? ঠিক বিচার হয়নি এমন বলবো না। তৎকালীন সরকার মানে জিয়া রহমান সাহেব শাহাদত বরণ করার পরে সাত্তার সাহেব ক্ষমতা গ্রহণ করে। সাত্তার সমান যখন সর্ট আউট করছে, মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে তদন্ত করছে, সেই সময়
সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সাহেব ক্ষমতা দখল করে। হ্যাঁ। তো এই এরশাদ সাহেব মানে বিচারে অনেক জনের ফাঁসি হয়, অনেক অনেক জনের ফাঁসি কার্যকর হয়, কিন্তু এই তদন্ত আর এগোতে দেয় নাই হুসেইন মোহাম্মদ এরশাদ। কারণ অনেকেই মনে করেন, অনেকেই বলেন, অনেকে ধারণা করেন শহীদ জিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো না কোনো পর্যায়ে একটা সম্পর্ক ছিল, সেই কারণে তিনি এই বিচারকে এগোতে দেন নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বিচার একটা সেই সময় যেটা হলো পূর্ণাঙ্গ, পরবর্তীতে প্রত্যাশা করছে, কিন্তু পূর্ণাঙ্গ না হলেও একটা বিচার হয়েছিল ওই সময়। আচ্ছা, পূর্ণাঙ্গ বিচার বা এই যে তদন্ত সম্পন্ন হয়নি, সেটির জন্য এখন কি উদ্যোগ নেওয়া সম্ভব নাকি? আমার মনে হয় নতুন করে যেমন বেগম জিয়া ক্ষমতা আসার পরে তো ওনাকে তো ভালোভাবে 1.5-2 বছরের মধ্যে নানান রকম বিরোধিতা, আন্দোলন, স্বার্থান্বেষী মহলের বিভিন্ন রকম ঘটনা ওনাকে ঠেকাতে ওনার সময় শেষ হয়েছিল। তো এখন বর্তমান সরকার একটা ক্ষমতায় আসছেন এবং জনাব তারেক রহমান সাহেব আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যে ত্রুটি বিচ্যুতি বা অতীতে যেটা হয় নাই সেটা ভবিষ্যতে আমরা প্রত্যাশা করতেই পারি। জি, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাই। আমরা প্রত্যাশা রাখছি যে এই স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন হবে, এই নতুন সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।